ক্যামেরা কি আসলেই সত্যিটা দেখাতে পারে? ভাবছেন, এটা আবার কেমন প্রশ্ন? কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু ডকুমেন্টারি সিনেমার বিশাল ইতিহাসটা তৈরি হয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই জার্নিটাই দেখব। বাস্তবতাকে ক্যামেরায় ধরার এই চেষ্টায় ফিল্মমেকাররা কি চ্যালেঞ্জ আর বিতর্কের মধ্যে দিয়ে গেছেন, চলুন সেটাই খুঁজে বের করি। তাহলে আমাদের আলোচনাটা কোন পথে এগোবে? আমরা একদম শুরু থেকে, মানে সাদামাটার রেকর্ডিংয়ের যুগ থেকে শুরু করব। তারপর দেখব কিভাবে সত্যিটাকে দেখানোর বিভিন্ন চিন্তা বা দর্শন ডকুমেন্টারিকে ধীরে ধীরে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে চলুন একদম শুরুতে ফিরে যাই, এমন একটা সময়ে যখন সিনেমা জিনিসটা ছিল অনেকটা জাদুর মতো। তখন সিনেমার কনসেপ্টটা ছিল খুবই সোজা। ভাবা হতো ক্যামেরাটা যেন দুনিয়ার দিকে খুলে রাখা একটা জানালার মতো। এর কাজ শুধু একটাই, যা ঘটছে ঠিক সেভাবেই সেটাকে রেকর্ড করে ফেলা। ব্যাস, কোনো গল্প ভাদার দরকার নেই, কোনো ড্রামার দরকার নেই, জাস্ট রিয়ালিটি। আর এই পুরো গল্পে আমরা কয়েকজন মুখামুখি ফিল্মমেকারের দেখা পাব। তাদের নিজেদের মধ্যে যে চিন্তার লড়াইটা ছিল সেটাই বোঝার চেষ্টা করব। কারণ তাদের হাত ধরেই কিন্তু ডকুমেন্টারির আসল দর্শনটা তৈরি হয়েছিল। এই সহজ সরল ধারণার মধ্যেই প্রথম বড় সড় একটা ঝাঁকুনি দিলেন রবার্ট ফ্ল্যাহার্টি। তিনি এসে বললেন, না, শুধু রেকর্ড করলেই হবে না, বাস্তবতার সাথে মেশাতে হবে গল্প, যোগ করতে হবে নাটকীয়তা। আর এখানেই একটা মজার ব্যাপার আছে। এই যে বিখ্যাত সংজ্ঞাটা, বাস্তবতার সৃজনশীল উপস্থাপনা, এটা কিন্তু জন গ্রেয়ারসন প্রথম ব্যবহার করেছিলেন ফ্লাহার্টির কাজকে বোঝাতেই। মানে শুরু থেকেই কিন্তু এটা মেনে নেওয়া হয়েছিল যে ডকুমেন্টারি মানে শুধু রেকর্ডিং না, এটা একটা আর্ট। ফ্লাহার্টির এই পদ্ধতিটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হল তার বিখ্যাত সিনেমা নানুক অফ দ্য নর্থ। তিনি ইনুইট মানুষদের জীবনযাত্রা ক্যামেরায় ধরেছিলেন, কিন্তু গল্পটাকে আরও ড্রামাটিক করার জন্য তিনি কিছু দৃশ্য নতুন করে সাজিয়েছিলেন। যেমন ধরুন, নানুককে দিয়ে সেকেলে পদ্ধতিতে সিল শিকার করিয়েছিলেন, যদিও ততদিনে তারা বন্দুক ব্যবহার করতে শুরু করেছে। কেন? কারণ ফ্লাহার্টি একটা বড় সত্যি তুলে ধরতে চেয়েছিলেন। সেটা হলো প্রকৃতির সাথে মানুষের সেই আদিম লড়াইয়ের গল্পটা, অনেকটা আজকের রিয়ালিটি টিভির মতো, তাই না? তো ফ্লাহার্টের এই রোম্যান্টিক গল্প বলার ধরনের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিলেন আরেকজন। তিনি হলেন সোভিয়েত ফিল্মমেকার জিগা ভেরতভ। তিনি বললেন, এসব সাজানো নাটক চলবে না, একদমই না। আর এই থেকেই ডকুমেন্টারির ইতিহাসের প্রথম এবং সবচেয়ে বড় বিতর্কটার জন্ম হল। একদিকে ফ্ল্যাহার্টি, যিনি বলছেন একটা ইমোশনাল সত্যি দেখানোর জন্য বাস্তবতাকে একটু একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যেতেই পারে, আর অন্যদিকে ভেরতভ, যিনি বলছেন একদমই না, ক্যামেরার কাজ হল যান্ত্রিকভাবে সত্যিটা দেখানো, যেটা আমাদের সাধারণ চোখ এড়িয়ে যায়। ভেরতভ কি ভাবতেন সেটা তার নিজের কথাতেই সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। তিনি বিশ্বাস করতেন সিনেমা এমন একটা যন্ত্র যা আমাদের এই চেনা জগতেরই এক অচেনা রূপকে সামনে নিয়ে আসতে পারে। তার এই থিওরির নাম ছিল কিনো আই, মানে সিনেমা চোখ। আইডিয়াটা কি? আইডিয়াটা হলো ক্যামেরা জীবনের সেই সব মুহূর্ত ধরে ফেলবে যখন মানুষ অসতর্ক থাকে, কোনো অভিনেতা নেই, কোনো সাজানো সেট নেই। এরপর সেই ছোট্ট ছোট্ট বাস্তব মুহূর্তগুলোকে এডিটিংয়ের মাধ্যমে, যেটাকে বলা হয় মন্তাজ, এমনভাবে জোড়া লাগানো হবে যা থেকে সমাজের একটা গভীর সত্যি বেরিয়ে আসবে। দেখুন, ভেরতভের অ্যাপ্রোচটা ছিল অনেকটাই সায়েন্টিফিক। তার যুক্তি ছিল, মানুষের চোখ তো আবেগ দিয়ে প্রভাবিত হয়, কিন্তু ক্যামেরা যান্ত্রিক চোখ হয় না, তাই ক্যামেরা জীবনের আসল ছন্দটাকে অনেক নিখুঁতভাবে ধরতে পারে। আর এই পদ্ধতির মধ্যে দিয়ে এমন এক নতুন রিয়ালিটি তৈরি হয় যা একমাত্র সিনেমাতেই দেখা সম্ভব। আচ্ছা, ফ্ল্যাহার্টি আর ভেরতভের এই বিতর্কের পর এবার গল্পে আসছেন তৃতীয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, জন গ্রেয়ারসন। তিনি ডকুমেন্টারিকে শুধু আর্ট বা সায়েন্স হিসাবে দেখলেন না, তার কাছে এটা ছিল মানুষকে শিক্ষিত করার একটা দারুণ শক্তিশালী মাধ্যম। গ্রেয়ারসন ভাবতেন সিনেমার আসল পাওয়ারটা হল জীবন থেকে সরাসরি কিছু তুলে আনার ক্ষমতা, আর তিনি এই পাওয়ারটাকে সমাজের ভালোর জন্য ব্যবহার করতে চেয়েছিলেন। তার কাছে ডকুমেন্টারি ছিল একটা মঞ্চের মতো, যেখান থেকে আধুনিক দুনিয়ার জটিল বিষয়গুলোকে ব্যাখ্যা করা যায়। তিনি চাইতেন সাধারণ মানুষ যেন সিনেমা দেখে শিল্প, বাণিজ্য বা সরকার কিভাবে কাজ করে তা বুঝতে পারে।
মানে একজন ভালো নাগরিক হয়ে উঠতে পারে। এবার একটা দারুণ জিনিস দেখুন তো, এটা দেখলেই বোঝা যায় কোনো ডকুমেন্টারি কিন্তু হুট করে হয়ে যায় না। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রত্যেকটা শট আগে থেকে প্ল্যান করা, মানে আমরা স্ক্রিনে যা দেখি তার পুরোটাই ফিল্মমেকারের এক একটা হিসেব করা সিদ্ধান্ত। শুধু তাই নয়, ব্যাপারটা আরও জটিল। দেখুন, ছবির সাথে কিভাবে শব্দ যোগ করা হচ্ছে একটা নির্দিষ্ট মেসেজ দেওয়ার জন্য। যেমন ট্রেনের শব্দের সাথে টাইপরাইটারের শব্দ মিশিয়ে দেয়া হচ্ছে কেন? শিল্প আর উন্নতির একটা আইডিয়া তৈরি করার জন্য। আর এটাই কিন্তু আসল পয়েন্ট। ডকুমেন্টারি আপনাকে শুধু একটা ঘটনা দেখায় না, সেই ঘটনাটা নিয়ে একটা নির্দিষ্ট যুক্তি বা আর্গুমেন্টও তৈরি করে দেয়। এখন মনে হতে পারে এসব তো অনেক পুরনো দিনের বিতর্ক, আজকের দিনেও কি এগুলো খাটে? চলুন দেখি এই মানুষগুলোর আইডিয়াগুলো আজকের দিনের সিনেমা বা টিভিতে কিভাবে টিকে আছে। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রবার্ট ফ্লাহার্টির সেই ড্রামাটিক অ্যাপ্রোচ, ওটাই তো আজকের রিয়ালিটি টিভি। জিগা ভ্যারথোভের সেই পিওর অবজারভেশন, সেখান থেকেই এসেছে সিনেমা ভেরিতে, যেখানে ফিল্ম মেকার যতটা সম্ভব অদৃশ্য থাকার চেষ্টা করেন। আর জন গ্রিয়ারসনের সামাজিক উদ্দেশ্য, আজকের ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা শিক্ষামূলক সিরিজগুলো তো তারই উত্তরসূরি। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হলো, প্রত্যেকটা ডকুমেন্টারি আসলে একটা নির্মাণ। স্ক্রিনে যা দেখা যায় তার সবই কারো না কারো দৃষ্টিভঙ্গির ফল। কোন শটটা রাখা হবে, কোনটা ফেলে দেওয়া হবে, কোনটার পর কোনটা আসবে, এই প্রত্যেকটা সিদ্ধান্তই এক একটা আর্গুমেন্ট তৈরি করে, যা আমাদের একটা নির্দিষ্ট দিকে ভাবতে বাধ্য করে। আর এখানেই আমরা আজকের দিনের সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এসে দাঁড়াই। সোশ্যাল মিডিয়া, ডিপফেক আর ইনফ্লুয়েন্সারদের এই যুগে যখন যে কেউ তার নিজের বাস্তবতা তুলে ধরতে পারে, যখন সত্যিটাকে নিমিষে বদলে ফেলা যায়, তখন ডকুমেন্টারি শব্দটার মানেটা ঠিক কী? এটা নিয়ে ভাবা দরকার, তাই না?